বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এমন অন্ধকার সময় এর আগে দেখা যায়নি। 5টি ব্যাংক যাদের ভিতরে চলছিল দুর্নীতি, লুকানো লেনদেন, অস্বাভাবিক ক্যাশ আউট এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এসব ব্যাংকের ভিতরে যা ঘটছিল তা কখনোই মানুষ জানতে পারত না যদি শেষ মুহূর্তে সরকার হস্তক্ষেপ না করত। আজকের এই ভিডিওতে এই পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে 5 ব্যাংকের সবচেয়ে অন্ধকার কাহিনী, যে কাহিনী সাধারণ মানুষ কখনো শুনেনি, আর যেটা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই পুরো বিষয়টি আমরা আজকের এই ভিডিওতে ইন ডিটেলে স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব। তো চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। স্টেপ নাম্বার 1, 5 ব্যাংকের ভিতরে যে নীরব ধ্বংস চলছিল সেইগুলো এই 5 ব্যাংকের ভিতরে গত কয়েক বছর ধরেই চলছিল অস্বাভাবিক লেনদেনের কার্যক্রম, যা আমরা দেখেছি। শাখা স্তরের গোপন ক্যাশ সংকট, অনেক শাখায় সকাল থেকেই ক্যাশ কম থাকতো, কেউ জানতো না রাতের বেলা লাখ লাখ টাকা কোথায় যায়। দ্বিতীয়ত, ব্যাকডোর লোন অনুমোদন, কিছু প্রভাবশালী গ্রুপ রাতারাতি শত কোটি টাকার লোন পাচ্ছিল বিনা জামানত, বিনা যাচাইয়ে, যা ব্যাংকের ভিতরেই কেউ মানতে চায়নি, কিন্তু ভয় পেয়ে কেউ মুখ খুলেনি। তৃতীয়ত, আভ্যন্তরীণ কর্মকর্তারা টাকা তুলে বিদেশে পাঠানোর অভিযোগ দেখা গিয়েছে। কিছু ভেতরের কর্মকর্তার দল প্রাইভেট চ্যানেল ব্যবহার করে বড় অঙ্কের টাকা বিদেশে পাচার করছিল, যা পরে অডিটে ধরা পড়ছিল। চতুর্থত, একাধিক শাখায় হঠাৎ নেগেটিভ ব্যালেন্স, এমনকি কিছু শাখা রাতারাতি নেগেটিভ হয়ে যেত, কিন্তু সমন্বয় অফিসের রিপোর্ট যেত সিস্টেম এরর নামে। এই সব কিছু একসাথে হতে হতে ব্যাংকগুলো ভিতরে ভিতরে এতটাই ভেঙে পড়ে যে এক পর্যায়ে তারা কোলাপস হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো ব্যাংকের গ্রাহকেরা কিছুই জানতো না। স্টেপ নাম্বার 2, নভেম্বর ডেডলাইন, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ চেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যখন ক্ষমতা নিল, তখন এই 5 ব্যাংকের রিপোর্ট হাতে আসার সাথে সাথেই তারা বুঝলো এগুলো ফেল হলে, অর্থাৎ এই 5টি ব্যাংক ফেল হলে বা দেউলিয়া হলে লাখ লাখ মানুষের আমানত উধাও হয়ে যাবে। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই 5 ব্যাংকে একটি বড় সমন্বিত ইসলামী ব্যাংকে পরিণত করা জরুরি। সরকার বলেছিল নভেম্বর 2025-এর মধ্যে সবাই টাকা তুলতে পারবে, কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। ব্যাংকের ভোল্টে টাকা ছিল না সেই পরিমাণে। দেশ জুড়ে মানুষ আতঙ্কে ব্যাংকে ভিড় করতে শুরু করে। কিছু শাখায় মানুষ সকালে গিয়েও টাকা তারা তুলতে পারেনি। কয়েকটি এলাকায় মানুষ রেগে গিয়ে মানববন্ধন শুরু করে। এমনকি গ্রাহকরা ঘোষণা দিয়েছে যদি এই 5 ব্যাংকের কার্যক্রম দ্রুত সম্পন্ন না করে, এমনকি 4 ডিসেম্বরের মধ্যে টাকা না পেলে বা ব্যাংকে গিয়ে যদি গ্রাহকরা টাকা না তুলতে পারে 4 ডিসেম্বরের মধ্যে, বাংলাদেশ ব্যাংকে তারা ঘেরাও করবে, আন্দোলন করবে, মানববন্ধন করবে। এটি বাংলাদেশের ব্যাংকিং খাতে এক ভয়ঙ্কর টার্নিং পয়েন্ট। স্টেপ নাম্বার 3, সবচেয়ে গোপন তথ্য হচ্ছে যা এখনও অনেকেই জানে না। আপনি কি জানেন এই 5 ব্যাংকের অভ্যন্তরীণ অডিটে দেখা গিয়েছে প্রায় 30 থেকে 40% লোনই অকার্যকর, অর্থাৎ এই টাকা আর ফেরত আসবে না। কিছু বড় গ্রাহক কোটি কোটি টাকা লোন নিয়ে দেশে নেই, তাদের বিরুদ্ধে মামলা হলেও ফেরত আসার সম্ভাবনা 10%-এর কম। চতুর্থত, তদন্তে দেখা গিয়েছে কিছু শাখা নিজেরাই মিথ্যা ডিপোজিট দেখিয়ে ব্যাংকে স্থিতিশীল দেখানোর চেষ্টা করত। কয়েকটি ব্যাংকের কোর ব্যাংকিং সার্ভার রাতের বেলা হ্যাক করার চেষ্টা করা হয়েছিল, যাতে বিশাল টাকা রিজার্ভ দেখানো যায়। এগুলো সাধারণ মানুষ কখনো জানতো না। স্টেপ নাম্বার 4, তাহলে কি এই 5 ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছিল? এর সোজা উত্তর হচ্ছে হ্যাঁ, এই 5 ব্যাংক সময় থাকতেই বাঁচানো হয়েছে। যদি একীভূত না করা হতো, এগুলো ডোমিনো ইফেক্টের মতো একটার পর একটা পড়ে যেত এবং বাংলাদেশ 1930 সালের আমেরিকার মতো ব্যাংক ক্রাশের মুখোমুখি হতো। স্টেপ নাম্বার 5, কিন্তু এখন সমাধান কি? যে ব্যাংকটি তৈরি হচ্ছে সমন্বিত ইসলামী ব্যাংক, তার কিছু বড় সুবিধা হচ্ছে বড় মূলধন, অর্থাৎ 5 ব্যাংক পেলে নতুন ব্যাংক শক্তিশালী হবে, সরকারি তদারকি থাকবে, অর্থাৎ প্রতিদিন মনিটরিং হবে, আগের মতো গোপন লেনদেন আর সম্ভব হবে না। গ্রাহকের টাকা নিরাপদ থাকবে কিনা, কারণ এখন ব্যাংকটি সরাসরি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে বা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে, যার কারণে বাংলাদেশ ব্যাংক এর পুরো বিষয়টি দেখভাল করবে। তো গ্রাহকের টাকা এখানে বলা চলে নিরাপদ থাকার সম্ভাবনা অনেকটা জোরদার করা হয়েছে।
তারপর হচ্ছে লিকুইডিটি সাপোর্ট, ক্যাশ সংকট হলে কেন্দ্রীয় ব্যাংক তাৎক্ষণিক টাকা দেয়। নতুন ম্যানেজমেন্ট, পুরনো ভুলগুলো কাটিয়ে উঠতে বিশেষজ্ঞরা এই পুরো বিষয়ে দায়িত্ব নেবে। স্টেপ নাম্বার 6, গ্রাহকদের জন্য যে জরুরি সতর্কবার্তা তা হচ্ছে আতঙ্কে দৌড়াদৌড়ি না করে এই পুরো বিষয়ে আপনার মাথা ঠান্ডা করে এই পুরো বিষয়টিকে অ্যানালাইসিস করতে হবে, এমনকি কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। ব্যাংক পরিবর্তন করলে যাচাই করুন এনপিএল, সিআরআর, লিকুইডিটি কন্ডিশন কেমন। বড় অঙ্কের টাকা এক ব্যাংকে রাখবে না, 2 থেকে 3 ব্যাংকে ভাগ করে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। সারাক্ষণ ব্যাংক থেকে SMS অ্যালার্ট অন রাখুন, কোনো অস্বাভাবিক ট্রানজ্যাকশন হলে বুঝতে পারবেন। নতুন একীভূত ব্যাংকে টাকা ফেরত না মিললে সরাসরি বাংলাদেশ ব্যাংকের কমপ্লেন্ট কলে অভিযোগ দিতে পারবেন। সর্বোপরি বাংলাদেশের ব্যাংক খাত আজ এমন এক অন্ধকার সময় পার করছে যা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। 5 ব্যাংকের এই গোপন গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই 5 ব্যাংকের ইতিহাসের পিছনে কতটা ডার্ক স্টোরি ছিল। তো এই ছিল মূলত 5টি ব্যাংকের ডার্ক স্টোরি নিয়ে আমাদের আজকের এই ভিডিও। এই বিষয়ে আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এছাড়া এরকম ব্যাংক রিলেটেড সকল আপডেটেড সাপোর্টিং ইনফরমেশন এমনকি সতর্ক ইনফরমেশনকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ব্যাংক নির্বাচন করে লেনদেন পরিচালনা করবেন। ধন্যবাদ।